সনদ তৈরির লক্ষ্য ঐক্যমত্য কমিশনের মৌলিক কিছু বিষয়ে ভিন্নমত থাকায় আলোচনা দীর্ঘ হচ্ছে বললেন আলী রিয়াজ। দেশের স্বার্থে সব দলকে এক হওয়ার আহ্বান। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। ঋণের 10% খেলাপি হলে লভ্যাংশ ঘোষণা নয়, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত স্বৈরাচারী বলছে মালিকরা। দুর্বল ব্যাংকের লভ্যাংশ দেওয়ার নৈতিক ভিত্তি নেই মত বিশেষজ্ঞের। দেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জে। 10 বছরে প্রাণহানি 387। বিশাল হাওর অঞ্চলে প্রয়োজন অনেক লাইটনিং অ্যারেস্টার স্থাপন, ব্যয়বহুল বলছে জেলা প্রশাসন। এবং গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা। 2 দিনে নিহত 200 ফিলিস্তিনি। উপত্যকা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থ সহায়তার আহ্বান আরব নেতাদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। চলতি বছরের জুলাই মাসেই তৈরি হবে জুলাই সনদ, এমন লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করে ঐক্যমত্য কমিশন। যেখানে মুখোমুখি অবস্থানে থাকা বিষয় হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা আশাবাদী করছে কমিশনকে। তবে মৌলিক কিছু বিষয়ে ভিন্নমত থাকায় করতে হচ্ছে দীর্ঘ আলোচনা। স্বৈরতন্ত্র চিরতরে বিদায় করতে দলীয় স্বার্থকে উপেক্ষা করে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদের। হাসান ওয়ালির প্রতিবেদন। 24-এর উত্তাল জুলাই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দাবি ওঠে পুরো রাষ্ট্র কাঠামোই আমূল সংস্কারের। তারই প্রেক্ষিতে সংস্কারের লক্ষ্যে 2 ধাপে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত 20 মার্চ থেকে এখন পর্যন্ত 30টির বেশি দলের সাথে বসেছেন কমিশনের সদস্যরা। 5 সংস্কার কমিশন নিয়ে আলোচনা চললেও সংবিধান নিয়েই হচ্ছে দীর্ঘ যুক্তিতর্ক। এর মধ্যে সংবিধানের মূলনীতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং মেয়াদ, এক ব্যক্তির একাধিক দায়িত্ব পালন, গণপরিষদ নির্বাচন ও সাংবিধানিক কাউন্সিল গঠনের মতো বিষয়গুলোতে রয়েছে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান। অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বৃদ্ধির বিষয়গুলোতে নীতিগতভাবে দলগুলো একমত হলেও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আশা দেখছেন কমিশনের সহসভাপতি। ভিন্ন মতের বিষয় নিয়ে মে মাসের শেষ নাগাদ শুরু হবে দ্বিতীয় দফার আলোচনা। 15 মার্চ আমরা আলোচনাগুলি শুরু করেছি। তার আগে বিভিন্ন দল তাদের বক্তব্য দিয়েছেন সুপারিশগুলোর ব্যাপারে। তো বসার আগে তো মনে হচ্ছিল অনেক বিষয়ে ঐক্যমত নাই, সবাই সব রকম কথা বলে, কোথায় ঐক্যমত দেখেন। এখন তো আমরা দেখছি অনেক বিষয়ে একমত আছে। অনেক দলই যখন টেবিলে আসছেন তখন যে অবস্থায় আছেন সেখান থেকে যাবার সময় কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। অনেক রাজনৈতিক দল সংস্কার কার্যক্রমের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে আলী রিয়াজ বলছেন, বিচার বিভাগ সহ বেশ কিছু জায়গায় এরই মধ্যে প্রস্তাবনা বাস্তবায়ন শুরু হয়েছে। জুলাই মাসে জুলাই সনদ করার পরিকল্পনা ঐকমত্য কমিশনের। আমরা যদি জুলাই মাসের মধ্যে শেষ করতে পারি তাহলে একটা জুলাই সনদ তৈরি করা যায়। এসেনশিয়ালি একটা বিচারক নিয়োগের একটা আইনগত পদ্ধতি তৈরি করা, সেটা হয়েছে। তাহলে এটা হয়েছে। আবার যেমন ধরুন কিছু কিছু সিআরপিসিতে কিছু কিছু পরিবর্তন ঘটেছে, সেগুলি অধ্যাদেশ দিয়ে করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, আধিপত্য নষ্ট হয় এমন সংস্কার রাজনৈতিক দলগুলো চায় না। ফলে ঐকমত্য তৈরিতে বেগ পেতে হচ্ছে কমিশনকে। প্রত্যেকের মোটিভেশন হলো দলের স্বার্থ, জাতীয় স্বার্থ। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে জাতীয় স্বার্থে কোনো রাজনৈতিক দল তার দলের সীমাবদ্ধতার উপরে উঠতে পারছে। এখনও মনে হচ্ছে না যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ওই জায়গাতে যতটুকু সম্মত হয়, কনসেনসাসে আসে, ওইটুক করাই বেটার। ঐকমত্যের মধ্য দিয়ে হওয়া জুলাই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে সকল রাজনৈতিক দলের, যা বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
সংসদ ভবনের এলডি হলে কিছুক্ষণ পর জামাত ইসলামীর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। মনির, তৈরির লক্ষ্যে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ধারাবাহিক বৈঠক চলছে, সেই আলোচনায় আজকে দ্বিতীয় দফায় বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকাল 10:30টায় শুরু হওয়ার কথা সেই বৈঠক, কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে একটু আগেই জামাত ইসলামের 10 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এবং তার আগে যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনের সভাপতি আলী রিয়াদ সহ যে কমিশনের সদস্যরা তারা কিন্তু এসেছেন এবং একটু পরেই আসলে এই বৈঠকে শুরু হবে। এবং আমরা যেটি আসলে এর আগেই প্রথম দফায় জামাত ইসলামের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন গত 26 এপ্রিল, তখন আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়নি। সেই ক্ষেত্রে যে বিষয়গুলো তখন আলোচনা করা সম্ভব হয়নি, আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সেসব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং আমরা জামাতের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা আজকে খুব স্বল্প সময়ের মধ্যে তাদের যে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা আসলে আলোচনা করতে পারবে। এবং তারা প্রকাশ করছে আমাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে যেটি বলছে যে তাদের যে অমীমাংসিত বিষয়গুলো, যে প্রস্তাবগুলো ছিল, সেটি আজকে আলোচনার মাধ্যমে শেষ হবে। এবং যেটি আসলে জানিয়ে রাখি যে প্রাথমিক পর্যায়ের এই আলোচনা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং এটি প্রাথমিক পর্যায়ে শেষে এবং আরেক দফায় আলোচনা হবে। এবং এর আগে যখন জামাত ইসলামের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছিল তখন তারা বিভিন্ন বিষয়ে আসলে একমত পোষণ করেছিলেন, বিশেষ করে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার পক্ষে। এবং তারা যেটি বলছিল যে প্রথম এবং দ্বিতীয় কক্ষ, দুই কক্ষে আনুপাতিক হারে নির্বাচনের মাধ্যমে যেই প্রতিনিধি নির্বাচন সেটির পক্ষে একমত হয়েছিল এবং যেই দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই বিষয়গুলো নিয়েও তার জামাত ইসলাম একমত পোষণ করেছিল। তো বৈঠক অবশ্যই শুরু হয়েছে। তো এই বৈঠকে কি হয় বা কি সিদ্ধান্ত হয় সেটি আমরা অবশ্যই পরবর্তীতে জানাতে পারবো আপনাদের। তো এলডি হল থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। দ্বিতীয় দফায় ঐক্যমত্য কমিশনে আলোচনায় বসছে জামাত ইসলাম, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম এলডি হলে। সময় সংবাদে আরো থাকছে, অর্থনৈতিক উন্নয়নে এখনও পিছিয়ে ময়মনসিংহ বিভাগ, গ্যাস সংকটে গতি নেই শিল্পায়নে, হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান, অঞ্চল ভিত্তিক শিল্পায়নের বিকল্প নেই মত অর্থনীতিবিদদের। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। শনিবার হঠাৎ করে বাংলাদেশের 6 ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। গেল মাসে ভারতীয় স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল দেশটি। ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর শনিবার জানায়, এখন থেকে কেবল কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতীয় ব্যবসায়ীরা এই পণ্য আমদানি করতে পারবেন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফল ও জুস, তুলা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের আসবাবপত্র। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না, এমনকি পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা দিয়েও নয়। তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের গুঁড়া আমদানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। একই সঙ্গে নেপাল বা ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারত হয়ে পণ্য পরিবহনের উপরও নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। 2023 সালে ভারতের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি হয়েছে প্রায় $700 মিলিয়ন। এর 93% এসেছে স্থলবন্দর দিয়ে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 10% বেশি খেলাপে ঋণ থাকা ব্যাংকগুলো লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে তীব্র আপত্তি মালিকদের। বলেন, ঋণের বিপরীতে যথাযথ সঞ্চিতি রাখতে পারলে লভ্যাংশ দেওয়ার সুযোগ থাকা উচিত। তবে যেসব ব্যাংক খেলাপির কারণে মূলধন সংকটে, সেগুলোর লভ্যাংশ ঘোষণার অধিকারই নেই বলে মত বিশেষজ্ঞদের। সাইফুল ইসলামের রিপোর্ট।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৬টি ব্যাংক তালিকাভুক্ত। এর মধ্যে ১২টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ মোট বিতরণ করা ঋণের ১০% বেশি। ১৩ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের দেয়া নতুন নির্দেশনায় এসব ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না। এতে দুশ্চিন্তায় সাধারণ বিনিয়োগকারীরা। আমার ইচ্ছা হলো আমার কোম্পানির একটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম, এটার জন্য আমাকে কোনো দায়বদ্ধতা মুখোমুখি হতে হবে না, এইটা তো হওয়া ঠিক না। ব্যাংক মালিকরা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে স্বৈরাচারী তকমা দিচ্ছেন। বলছেন, কোনো ব্যাংক যদি খেলাপি ঋণের বিপরীতে যথাযথভাবে সঞ্চিতি রাখতে পারে তাহলে কেন লভ্যাংশ ঘোষণা করতে পারবে না? যদি একটা ব্যাংক তার 10% হোক, 12% হোক খেলাপি ঋণ বা 15% হোক, যদি যথাযথভাবে প্রভিশনিং করে টাকা যদি তার ব্যাংকে থাকে, সেখানে ডিভিডেন্ড না দেওয়ার তো কোনো কারণ নেই। যারা এগুলি ওভারসি করার কথা তাদের মন মতো ওরা করে দিলে, এগুলি কয়েকদিন পরে যখন গণতান্ত্রিক সরকার আসবে এগুলি তোপের মুখে সব উড়ে চলে যাবে। খেলাপি ঋণের ভারে অনেক ব্যাংক মূলধন ঘাটতিতে। দুর্বল এসব ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নৈতিক ভিত্তি নেই বলে মত ব্যাংক খাত বিশেষজ্ঞদের। খুবই স্বাভাবিক একটা আচরণ বাংলাদেশ ব্যাংকের পক্ষে, কারণ পৃথিবীর সব দেশেই এই ধরনের নিয়মকানুন, আপনার যদি প্রভিশনিং শর্টফল থাকে, আপনি যদি ডিভিডেন্ড না দিতে পারেন, আপনার যদি ক্যাপিটাল শর্টফল থাকে, তাহলে কেউ প্রফিট ডিক্লেয়ারই করতে পারে না, তাই না? সুতরাং আমাদের দেশে যে এটা করা হয়েছে, এটা আমি খুব আশ্চর্য হইনি। এটা তো স্বাভাবিক। আসলে আমার কাছে তো মনে হচ্ছে ওরা স্বাভাবিকতার দিকে যাচ্ছে। গেল বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ২০% বেশি। প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি দেখে পুঁজিবাজারে অর্থলগ্নি করেন বিনিয়োগকারীরা। খেলাপির ভারে নুয়ে পড়া দুর্বল ব্যাংকগুলো যদি লভ্যাংশ ঘোষণার সুযোগ পায়, সেক্ষেত্রে শেয়ারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, যা সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণার শামিল বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে রংপুর মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন, সরাসরি যাচ্ছে তার কাছে। জীবন, এক দফা দাবিতে টানা 26 দিন ধরে আন্দোলন করে আসছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে যারা শিক্ষার্থী রয়েছেন, অর্থাৎ ডিপ্লোমা নার্সিং কোর্সে যারা শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু টানা 26 দিন ধরে আন্দোলন করে আসছেন এবং তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে নার্সিং কোর্স শেষে তাদেরকে আসলে এইচএসসি সমমানের সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেটকে তারা আসলে ডিগ্রি সমমানের সার্টিফিকেট চাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এইচএসসি পাস করার পরেই আসলে তাদেরকে নার্সিং এ ভর্তি হতে হয় এবং সেখানে কিন্তু 3 বছর মেয়াদী একটি নার্সিং কোর্স করবার পরেই আসলে তারা 6 মাসের একটি ইন্টার্নি করেন। তারপরে কিন্তু নার্সিং এর যে লাইসেন্স আছে, সেই লাইসেন্স পরীক্ষা দিয়ে তাদের আসলে পূর্ণাঙ্গ নার্স হওয়া হয়। তারা বলছেন যে এই দীর্ঘ যাত্রা 3.5-4 বছরের পড়াশোনা শেষেও তাদেরকে আসলে এইচএসসি সমমানের সার্টিফিকেট দেওয়া হয়, সেটিরই আসলে তারা বিরোধিতা করছেন এবং তারা বলছেন তাদের যে পড়াশোনার যে দাবিটি, সেটি হচ্ছে তাদেরকে যে নার্সিং ইনস্টিটিউটের যে পড়াশোনা শেষে তারা যেন আসলে ডিগ্রি সমমানের একটি সার্টিফিকেট পায়, সেই দাবি তারা জানিয়েছেন। এবং আজকেই কিন্তু আমরা দেখে আসছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের যে নার্স স্টেশনগুলো যেগুলো রয়েছে, সেগুলো তারা কিন্তু অবরুদ্ধ করে কিন্তু আসলে তারা আন্দোলন করে আসছিলেন। এবং আমরা যেটি দেখছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে পরিচালকের কার্যালয় এবং নার্সেস স্টেশন কার্যালয়গুলো আসলে তারা অবরুদ্ধ করে তারা আসলে এই আন্দোলন করে আসছিলেন এবং তারা যেটি বলছেন তাদের এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তো সব মিলে এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডিপ্লোমা নার্সদের আন্দোলনের সবশেষ। ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে রংপুর মেডিকেল কলেজে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। স্টিল সংবাদ, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এখন কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। আমরা লক্ষ্য করেছি আজকে সকাল ঠিক 8টার পর থেকে ধীরে ধীরে মানুষ এখানে এসে উপস্থিত হতে থাকেন। এই মুহূর্তে নগর ভবনের সামনের যে সড়কটি রয়েছে, এই পুরো সড়ক জুড়ে মানুষের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। সুতরাং এই পথে যারা নিয়মিত যাতায়াত করেন, যে সকল যানবাহন চলাচল করেন, এখন কিন্তু যানবাহন চলাচল একেবারেই বন্ধ বলা চলে। অর্থাৎ
এই জায়গায় যে যানবাহনগুলো এসে উপস্থিত হচ্ছে সেগুলোকে মূলত এই সড়কটি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে ঘুরে যেতে বলা হচ্ছে। আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু সকাল থেকে অর্থাৎ সকাল 9টার পর থেকে একে একে মানুষ মিছিল করে এখানে আসতে থাকে। এখন পর্যন্ত এখানে স্লোগান চলছে এবং দাবি উঠেছে মূলত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি এখানে যারা আগত আছেন তাদের দাবি মূলত তারা উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিও কিন্তু তুলেছেন। আমরা লক্ষ্য করছি এখন যদি সবশেষ অবস্থা বলতে চাই, এখন নগর ভবনে যে স্বাভাবিক কার্যক্রম সেটা কিন্তু চলছে না, প্রত্যেকটি গেটেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি নগর ভবনের যে প্রধান ফটক সেই প্রধান ফটক আটকে দিয়ে যারা জনগণ আছেন তারা কিন্তু এখানেই অবস্থান নিয়েছেন। এই ছিল রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে। এদিকে দেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয় হাওর পাড়ের জেলা সুনামগঞ্জে। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। জেলা প্রশাসন বলছে হাওর অঞ্চলে লাইটনিং অ্যারেস্টার স্থাপনের চিন্তা রয়েছে, তবে তা ব্যয়বহুল। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশে প্রতি বছরই বজ্রপাতে বেঘরে প্রাণ হারাচ্ছে বহু মানুষ, যা রীতিমতো পরিণত হয়েছে আতঙ্কে। সবচেয়ে বেশি প্রাণহানি হাওড় অঞ্চলে। তাই তো আকাশে মেঘ দেখলেই ভয় পান হাওর পাড়ের জেলা সুনামগঞ্জের মানুষ। বৃষ্টি শুরু হলে অনেকেই আশ্রয় নেন গাছ ও ছাউনির নিচে। এরপরও প্রাণহানি কমছে না। গত 10 বছরে এই জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 387 জন মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। ও তো টাটা বাড়ার সময় তো এখানে কোনো বাড়ি করতাম না, কিন্তু আমরা আর মানে আল্লাহ ভরসা কইরা মানে ও মানে বই থাকি। এটা নাগা উড়ায় বাতাসে, এটা নাগা উড়ায় বাতাসেতে জাগাতে বই থাকি। দানের মায়া যাইতেন ব্যবস্থা নাই। আমরা তেরবাল থাকে না, এগুলাতে কিছু মানে জান রক্ষা করে। ঠাডা মেঘ দিলে তো আমরা ওইখানে বই থাকি, মদান গন নাই, বাড়ি নাই, গন নাই। জেলা প্রশাসন বলছে বিশাল হাওড় অঞ্চলে অনেক লাইটনিং অ্যারেস্টার স্থাপন করা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। একটা হাওরের মোটামুটি আয়তন, গড় আয়তন আমার বিশ্বাস যে 20 থেকে 25 বর্গ কিলোমিটার। তাই এর মধ্যে অনেক এই ধরনের বজ্র নিরোধক দণ্ড লাগবে, যেটা মানে এফোর্ড করা সরকারের পক্ষে হয়তো সময়সাধ্য ব্যাপার। বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, সুনামগঞ্জ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন এই সামরিক অভিযানে গত 2 দিনে নিহত হয়েছেন 200 ফিলিস্তিনি, আহত হয়েছেন বহু মানুষ। গাজার আকাশে আবারও দেখা যায় ধোঁয়া আর আগুনের হলকা। ইসরায়েলের নতুন সামরিক অভিযানে একদিনে প্রাণ হারিয়েছেন প্রায় 150 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। উত্তর গাজার জাবালিয়া ও বেথলাহিয়া থেকে ইসরায়েলি বাহিনীর নির্দেশে আবারও ঘর ছাড়ছেন হাজারো মানুষ। অপারেশন গিডিয়ন চ্যারিয়টসের আওতায় গাজার ভেতরে আরও একটি বড় স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার কৌশলগত এলাকা দখল করতে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এ ধরনের বড় অভিযান শুরুর ঘোষণা দিয়েছে নেতানিয়াহু বাহিনী। তবে আন্তর্জাতিক মহল বলছে এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বাগদাতে আরব লীগ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা উপত্যকায় গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে রাখা এবং খাবার, পানি ও চিকিৎসা থেকে বঞ্চিত করা এক ধরনের সম্মিলিত শাস্তি। গাজা পুনর্গঠনে $2 কোটি সহায়তা ঘোষণা দিয়েছে আয়োজক ইরাক। এছাড়া লেবাননের পুনর্গঠনেও $2 কোটি সহায়তার ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে ইসরায়েলেও বাড়ছে ক্ষোভ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বোমা বিস্ফোরণে 1 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার পাম স্প্রিংস শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় ক্লিনিকের বাইরে রাখা গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। হঠাৎ বিস্ফোরণ ঘটলে প্রাণ হারান তিনি। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ভবন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করছে FBI। এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপা জয়ের মিশনে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য শিরোপা অক্ষুণ্ণ রাখা। রোমাঞ্চকর ফাইনাল মাঠে গড়াবে সন্ধ্যা 7:30টায়। সোনালি এই ট্রফিটার জন্য অধীর অপেক্ষা দু দলের। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপার হাত ছোঁয়া দূরত্বে থাকা লাল সবুজ বাহিনীর সামনে আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা। কোনো ম্যাচ না হেরেই শিরোপার মঞ্চে গোলাম রব্বানী ছোটনের দল, যেটা আত্মবিশ্বাস জোগালেও সাবধানী লাল সবুজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনো রকম ভুল করতে চায় না ফয়সালরা। ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি, বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে টুর্নামেন্টের সবকটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ভারত। ঘরের মাঠ আর হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দারুণ পারফরমেন্স মাথা ব্যথার কারণ জুনিয়র ব্লু টাইগারদের। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। এখানে দর্শকরা আমাদের পক্ষেই থাকবে। ফুটবলে কি হয় তা বলা যায় না, তবে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। ট্রফিটা আমরা ঘরেই রেখে দিতে চাই। 2023-এ বয়সভিত্তিক সাফার এই ক্যাটাগরিতে শিরোপা জিতেছিল ভারত। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আসছে জুলাই সনদ তৈরির লক্ষ্য ঐকমত্য কমিশনের। মৌলিক কিছু বিষয় ভিন্নমত থাকায় আলোচনা দীর্ঘ হচ্ছে বললেন আলী রিয়াজ। দেশের স্বার্থে সব দলকে এক হওয়ার আহ্বান। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। এবং ঋণের 10% খেলাপি হলে লভ্যাংশ ঘোষণা নয়, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত স্বৈরাচারী বলছেন মালিকরা। দুর্বল ব্যাংকের লভ্যাংশ দেওয়ার নৈতিক ভিত্তি নেই মত বিশেষজ্ঞদের। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।